সুন্দরবনের সাগর পাড়ে প্রাচীন লবণ শিল্প ছিল একটি গুরুত্বপূর্ণ লোকজ পেশা ও অর্থনৈতিক কর্মকাণ্ড, যা প্রাকৃতিক পরিবেশ ও মানুষের মেহনতের মাধ্যমে গড়ে উঠেছিল। এই শিল্প বিশেষ করে পশ্চিম সুন্দরবনের সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে বিস্তার লাভ করছিল। ব্রিটিশ আমলে লবণ শিল্পকে নিয়ন্ত্রণে আনতে শুরু হয় কঠোর নীতিমালা। তারা লবণের উপর কর চাপিয়ে দেয়, যা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে। লবণ উৎপাদনের সময় তেমন কোনো রাসায়নিক ব্যবহার হতো না। এই প্রক্রিয়া ছিল সম্পূর্ণ প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব। 1950 থেকে 70 দশকে আধুনিক রাসায়নিক পদ্ধতিতে লবণ উৎপাদন শুরু হলে স্থানীয় ঐতিহ্যগত শিল্প হারাতে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন এই শিল্পের পরিকাঠামো ধ্বংস করে দেয়। তো আমরা এখন সরাসরি চলে যাব সুন্দরবন প্রাচীন জনবসতির আবিষ্কারক ইসমে আজম রিজুর কাছে। লবণের চুলা, এটা হচ্ছে লবণের চুলার ভিতরের অংশ। এই পাশে দেয়ালটা ধসে পড়ছে, এটা কিন্তু ভিতরের অংশটা, এখানে জ্বালানি ব্যবহার করা হতো। এই যে দেখেন কিছু লবণের ওই তত্ত্ব পটারি পড়ে আছে ভিতরে, আমরা একটু একটু ঘুরে দেখবো। আমরা যতটুকু এই পর্যন্ত ইনফরমেশন পাইছি, এই চুলার একেবারে টপ যেটা ছিল অনেকটা হচ্ছে এরকম ছিদ্র 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 করে এরকম একটা ছাউনি ছিল, এবং সেখানে এই পটারি গুলো বসে দেওয়া হইতো, জ্বালানি জ্বালানো হইতো। এই যে পটারিটা দেন, এই যে লবণের হচ্ছে এটাকে লোকালি মালসা বলে। মজার একটা বিষয় আছে, এই মালসা অর্থাৎ মেগাস্টিনিসের ভারত বিবরণে আপনার একটা আছে, ওনার আছে যে এই বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলে আপনার একটা জাতি ছিল নাম মলঙ্গি, তারা হচ্ছে লবণ তৈরি করত। এটা খ্রিস্টপূর্ব 300 শতকের, মানে যখন এটা 2000 বছর আগের কথা আর কি। তখন ওই মলঙ্গিরা হচ্ছে লবণ তৈরি করত। ওনার ভাষ্য মতে মালসা বা মলঙ্গা থেকেই মলঙ্গি শব্দের উদ্ভব। যারা লবণ তৈরি করত তাদের হচ্ছে মলঙ্গি বলা হইতো। আমার হিসেবে মলঙ্গি দুই ধরনের, এক পেশাগত পদবী আর একটা হচ্ছে বংশগত পদবী, বংশ বা জাতি। আমি যেটা মনে করি আর কি, আমার ব্যক্তিগত মতামত, আমার ভুলও হতে পারে, মলঙ্গিরা হচ্ছে আদিতে, এখন থেকে 2000 বছর আগে বা তারাও আগে থেকেই আপনার মলঙ্গি একটা জাতিগোষ্ঠী ছিল। মূলত এই সুন্দরবন অঞ্চল দক্ষিণ অঞ্চলের একটা জাতিগোষ্ঠী, তারা লবণ তৈরি করতো। তাদের হচ্ছে জীবিকার বা রপ্তানি একটা বড় বিষয় ছিল এই লবণটা। আর তৎকালীন সময়ের প্রেক্ষাপটে লবণ খুবই গুরুত্বপূর্ণ এবং দুর্লভ একটা জিনিসই বলা চলে সারা পৃথিবীতে ট্রেডের জন্য। পরবর্তীতে সময়ের শত বছরের সময়ের ব্যবধানে যখন লবণ শিল্পটা মানুষের হচ্ছে কি বলে একটা ব্যবসার রূপ নিল, বড় বাণিজ্যের রূপ নিল, তখন আপনার যারা বিভিন্ন জায়গা থেকে শ্রমিক নিয়ে আসতো মৌসুমী শ্রমিক হিসেবে, তারপরে হয়তো জোরপূর্বক মানুষকে লবণ তৈরি কাজে ব্যবহার করা হইতো। তাদেরও ওই জাতি, যেহেতু মলঙ্গি জাতিরাও যেহেতু বানাইতো, লবণ বানাইতো, তো ওদেরই নাম অনুসারে ওই যারা পরবর্তীতে লবণ বানাইতো তাদের হচ্ছে মলঙ্গি হিসেবে কারিগর হিসেবে ধরা হইতো। যারা লবণ কারিগর ছিল তাদেরকে হচ্ছে মলঙ্গি পদবি দেওয়া হলো। অর্থাৎ জাতিগত পদবি থেকে, জাতি নাম থেকে পরবর্তীতে ধারাবাহিকভাবে যারা শ্রমিক হিসেবে কাজ করছে তাদের কাছে এটা পেশাগত পদবিতে চলে আসছে। এই যে এটা মালসাদ আমরা যেটা দেখতেছি লবণের পটারিটা, এটা কিন্তু ডিজাইনের ভিন্নতা আছে, সময়ের সাথে সাথে এটা পরিবর্তন আসছে, বিভিন্ন ডিজাইন আছে। আমরা আবার চুলা, লবণের চুলা, এখানে একটা মানে লম্বা টাইপের লবণের চুলা। মূলত আমি এই সুন্দরবনে 5 রকমের পাইছি। সবচেয়ে পুরাতন যেটা, সেটা গোলাকার, ওটা একবার নিচের স্তরে পাওয়া যায়। স্তর ভেদে কিন্তু এটার হচ্ছে ভিন্নতা আছে। কোনোটা আছে নৌকার মতন, কোনোটা আছে 2 কক্ষ বিশিষ্ট, কোনোটা আছে সিঙ্গেল 1 কক্ষ। আবার এই পটারি গুলার মধ্যে পার্থক্য দেখে কিন্তু সময়টাকে বোঝা যায়। একটা শিল্পের যখন জৌলুস থাকে, তার হচ্ছে সম্মানের একটা বিষয় থাকে, তখন সেই শিল্পটাকে খুব যত্ন করে করা হয়। আর যখন প্রোডাকশন, উৎপাদনটাই মুখ্য বিষয়, তখন কিন্তু ওটার ওই যত্নটা থাকে না। তার ধরুন এই পটারি গুলাতে আমি দেখছি বিভিন্ন ধরনের পটারি আমি পাইছি। এটা যেমন মোটা থিকনেস, মানে পটারিটার থিকনেস বেশি,
আবার কিছু কিছু পটারি পাইছি সেই মানে এই মালসাটাই খুব যত্ন নিয়ে বানানো হয়েছে। ওটা মূলত ওই ব্যবসার জৌলুসটাকে ইঙ্গিত করে। আর যেটা হচ্ছে মোটামুটি কোনরকম করে করা এই ধরনের মালসাগুলা, সেটা মূলত প্রোডাকশন উৎপাদনটাকেই মানে মুখ্য ধরা হয়েছে। এই পটারিগুলা দেখেও আমার কাছে মনে হয়েছে এই যে সময়ের ভিন্নতা, জৌলুস থেকে ব্যবসা, মানে বংশ পরম্পরায় একটা চলে আসা, আর হচ্ছে শুধুমাত্র লাভের জন্য একটা কাজ করা, এই ভিন্নতাগুলো বোঝা যায়। আমি দুঃখিত, আমার গলাটা ভেঙে গেছে দেখে সাউন্ডটা ভালো আসতেছে না। আচ্ছা, এই জিনিসটা তুলেন তো। এই জিনিসটা মোটামুটি আমার কাছে ভালো মনে হচ্ছে। হ্যাঁ, আমি সবচাইতে সুন্দর পটারি পাইছি হচ্ছে কালতাবাড়ি খালের মুখে। ওইখানকার পটারি গুলো দেখলে বোঝা যায় যে কত যত্ন নিয়ে বানানো হয়েছে, ভিন্ন। হ্যাঁ, অর্থাৎ আমি এটার সাথে কালতাবাড়িতে যেটা পাওয়া গেছে সেটা বেশ মিল আছে। ওই জন্য আমি এটা একটু তুলে দেখা দরকার। আগের যেটা মানে কালতাবাড়ি খালে যেটা পাইছিলাম সাতক্ষীরা সুন্দরবনের, আস্তে আস্তে আস্তে, সেটা হচ্ছে আচ্ছা একই না, একটু ভিন্নতা থাকে। কারিগরের হাতের উপর ভিত্তি করে ইয়ে হয়। যাই হোক, এটা বসে করে নেন, পরে ইয়ে করে রাখি। ওই পটারিগুলার এই ইয়েটা পাতলা এবং খুবই সুন্দর মসৃণ বানানো। আর এই মানে এই ছাপটা, চেকের স্ট্যাম্প ছাপটা, এটা একেবারে কমন সুন্দরবনের ম্যাক্সিমাম পটারিতে, সেটা সময় যে সময়েরই হোক না কেন, এই ছাপটা কমন একবারে। সব ধরনের পটারি, হাড়ি, পাতিল, কলর সবকিছুর নিচে এই চেকের স্ট্যাম্প ছাপটা থাকে। এটা অবশ্য মজার বিষয়, এখনো কুমারেরা কিছু মৃৎপাত্র বানালে সেটাতে এরকম চেকের স্ট্যাম্প ছাপটা থাকে। এটা এবার আদি থেকে চলে আসতেছে। ইভেন আমেরিকার দক্ষিণ উপকূলে আপনার উডল্যান্ড যুগে, ফার্স্ট বা সেকেন্ড উডল্যান্ড যুগেও ওরা যে পটারিগুলো ব্যবহার করতো, সেখানেও সেম টাইপের, অর্থাৎ হয়তো বা সাইজটা কম বেশি এরকম চেকের স্ট্যাম্প ব্যবহার করা হতো। ইভেন অস্ট্রেলিয়াতেও একেবারে হচ্ছে আদিতে যারা আদিবাসী ছিল তাদের পটারিতেও এরকম চেকের স্ট্যাম্প ছাপ আছে। আমরা যখন এই এগুলো নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু করি প্রায় কত 2014-12-13 দিকে, তখন এই যে জিনিসগুলো খোঁজা শুরু, এই পটারির মতো ভিন্ন থাকেন, তখনই আমার মনে হয়েছিল যে এখানে সময়ের ব্যবধান আছে, জৌলুস আছে, আর উৎপাদন এটার মধ্যে পার্থক্য আছে। ওই পার্থক্যগুলো খুঁজতে যাই সুন্দরবন এই প্রাচীন বসতিগুলা এক এক করে খুঁজে বের করা। আচ্ছা, আমরা এখানে সময় ইয়ে না করে আমরা একটু ওই পারে চলে যাই।